বন্ধুরা, আজকের গল্পটি এমন এক অসাধারণ পৃথিবীর যেখানে মানুষেরা 4 ধরনের মৌলিক শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। এই শক্তিগুলো হলো পানি, মাটি, আগুন এবং বায়ু। যাদের কাছে যে শক্তি থাকে তারা সেই শক্তিকেই নিয়ন্ত্রণ করতে পারে। তবে এই 4 জাতির মধ্যে ফায়ার নেশন সবচেয়ে নিষ্ঠুর। তাদের একটাই লক্ষ্য, পুরো পৃথিবী দখল করে নিজেদের শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু এই পৃথিবীতে একজন বিশেষ ব্যক্তি রয়েছে যাকে সবাই এভাটার নামে চেনে। একমাত্র এভাটারই 4টি উপাদানের শক্তি আয়ত্ত করতে পারে এবং পৃথিবীতে ভারসাম্য বজায় রাখে। তাই ফায়ার নেশনের শাসকরা এভাটারকে হত্যা করতে চায় যাতে তাদের সামনে আর কোনো বাধা না থাকে। এরপর আমাদের পরিচয় হয় ছোট্ট এক ছেলে এং এর সঙ্গে। সে একজন এয়ারবেন্ডার এবং একটি আকাশ মন্দিরে আনন্দে খেলাধুলা করছে। তার একজন গুরু তাকে বায়ু নিয়ন্ত্রণের শিক্ষা দেন। একদিন গুরু এংকে ডেকে বলেন, এং, তুমি শুধু একজন সাধারণ এয়ারবেন্ডার নও, তুমি আমাদের সবার মধ্যে সবচেয়ে প্রতিভাবান। তোমার মধ্যেই রয়েছে 4টি উপাদানের শক্তি ধারণ করার ক্ষমতা। তুমিই পরবর্তী এভাটার। গুরুর কথা শুনে এং বিস্মিত হয়ে যায়। গুরু আরও বলেন, তোমাকে পানি, মাটি এবং আগুন এই 3টি বেন্ডিংও শিখতে হবে, কারণ একদিন তোমাকেই ফায়ার নেশনের বিরুদ্ধে লড়ে পৃথিবীকে রক্ষা করতে হবে। কিন্তু এং তখনও একটি ছোট্ট শিশু। এত বড় দায়িত্বের কথা শুনে সে ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আমি তো এখনো ছোট, আমি কিভাবে পুরো পৃথিবীকে রক্ষা করব। মনটা হালকা করার জন্য এং তার প্রিয় উড়ন্ত বাইসন অ্যাপার পিঠে চড়ে আকাশে উড়ে দূরে চলে যায়। এদিকে সুযোগ বুঝে ফায়ার নেশনের সৈন্যরা এয়ার টেম্পলে আক্রমণ চালায়। তারা পুরো মন্দিরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। এং এর গুরুসহ প্রায় সব এয়ারবেন্ডার সেদিন নির্মমভাবে নিহত হন। দিকে আকাশে উড়তে উড়তে এং এক ভয়ঙ্কর সমুদ্র ঝড়ের মধ্যে পড়ে যায়। বিশাল ঢেউ তাকে এবং অ্যাপাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যেতে থাকে। মৃত্যুর মুখোমুখি হয়ে এং অবচেতনভাবে এভাটার স্টেটে প্রবেশ করে। নিজের সমস্ত শক্তি ব্যবহার করে সে নিজেকে এবং অ্যাপাকে একটি বিশাল বরফের গোলকের মধ্যে আবদ্ধ করে ফেলে। সেই বরফের গোলক সমুদ্রের গভীরে হারিয়ে যায়। এরপর কেটে যায় 100 বছর। 100 বছর পরে গল্পে আসে এক কিশোরী যার নাম কাতারা। সে একজন ওয়াটার বেন্ডার, কিন্তু এখনও পুরোপুরি নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার ভাই সোক্কাকে সঙ্গে নিয়ে সে মাছ ধরতে সমুদ্রে বের হয়। হঠাৎ তারা সমুদ্রের নিচে অদ্ভুত কিছু অনুভব করে। প্রবল কম্পনে তাদের নৌকা দুলে ওঠে এবং তারা পানিতে পড়ে যায়। পিছনে তাকিয়ে তারা দেখতে পায় বিশাল একটি বরফের গোলকের ভেতর থেকে নীল আলো বের হচ্ছে। কৌতূহলী হয়ে তারা বরফটি ভেঙে ফেলে। আর তখনই বরফের ভেতর থেকে বেরিয়ে আসে এক অজানা ছোট্ট ছেলে এং। তার সঙ্গে ছিল তার বিশ্বস্ত উড়ন্ত বাইসন অ্যাপা। এং ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। কাতারা ও সোক্কা তাকে উদ্ধার করে নিজেদের গ্রামে নিয়ে যায়। গ্রামের মানুষরা তার যত্ন নিতে শুরু করে, কিন্তু কেউই তখনও জানত না এই ছোট্ট ছেলেটি সেই কিংবদন্তির এভাটার যে 100 বছর ধরে বরফের মধ্যে বন্দী ছিল। এদিকে গল্পের অন্য প্রান্তে আমাদের পরিচয় হয় ফায়ার নেশনের নির্বাসিত যুবরাজ জুকোর সঙ্গে। তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক অ্যাভাটারকে ধরে ফায়ার লর্ডের সামনে হাজির করা, কারণ সে বিশ্বাস করে অবতারকে বন্দী করতে পারলে তার বাবা আবার তাকে গ্রহণ করবেন। সঙ্গে সবসময় থাকেন তার জ্ঞানী ও স্নেহশীল। তিনি সবসময় জুকোকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেন এবং বিপদের সময় তাকে রক্ষা করেন। এদিকে সমুদ্রে দেখা সেই রহস্যময় আলোর ঝলক জুকোর জাহাজ থেকেও দেখা যায়। সে বুঝতে পারে এত বড় শক্তির উৎস সাধারণ কিছু হতে পারে না। তাই সে দ্রুত সেই আলোর উৎসের দিকে রওনা হয়। অন্যদিকে অ্যান পুরোপুরি জ্ঞান ফিরে পেলে চারপাশ দেখে অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না এত অচেনা জায়গায় সে কিভাবে এলো। তখন কাটারার দাদি তাকে জানিয়ে দেন যে সে প্রায় 100 বছর বরফের মধ্যে বন্দী ছিল। তিনি আরও বলেন, গত 100 বছরে পৃথিবী থেকে প্রায় সব এয়ারবেন্ডার নিশ্চিহ্ন হয়ে গেছে। ফায়ার নেশন তাদের সবাইকে হত্যা করেছে। এখন মনে হচ্ছে তুমি সেই বহু প্রতীক্ষিত এভাটার। এই কথা শুনে অ্যাং স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে এত সময় কেটে গেছে এবং তার পুরো জাতি ধ্বংস হয়ে গেছে। কিন্তু গ্রামের সবাই অ্যাংকে স্বাগত জানালেও সোক্কা তাকে গ্রহণ করতে চায় না, কারণ তার ধারণা অ্যাংকে আশ্রয় দিলে ফায়ার নেশন তাদের গ্রামেও হামলা চালাবে। তাই সে অ্যাংকে যত দ্রুত সম্ভব গ্রাম ছেড়ে চলে যেতে বলে। ঠিক তখনই সোক্কার আশঙ্কাই সত্যি হয়ে যায়। জুকোর বিশাল যুদ্ধজাহাজ বরফের গ্রামে এসে পৌঁছায়। ফায়ার নেশনের সৈন্যরা চারদিক ঘিরে ফেলে এবং অ্যাংকে তাদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। গ্রামের নিরীহ মানুষদের বিপদে ফেলতে না চেয়ে অ্যাং নিজেই সামনে এসে আত্মসমর্পণ করে। সে জানে যদি সে লুকিয়ে থাকে তাহলে গ্রামের সবাইকে হত্যা করা হবে। জুকো অ্যাংকে নিজের যুদ্ধজাহাজে বন্দী করে নিয়ে যায়। তবে অ্যাং নিজের এয়ারবেন্ডিং ব্যবহার করে সে নিঃশব্দে এক সৈন্যের পকেট থেকে চাবি চুরি করে। এরপর শিকল খুলে জাহাজের ভেতর জুকোর ব্যক্তিগত কক্ষে পৌঁছে যায়। সেখানে একটি রহস্যময় বই তার নজরে পড়ে। বইটি ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে পারে এই ভেবে অ্যাং বইটি সাথে করে নিয়ে নেয়। এদিকে কাটারা অ্যাংকে বিপদে ফেলে রাখতে রাজি নয়, তাই সোক্কাকেও বুঝিয়ে তারা দুজন অ্যাপার পিঠে চড়ে অ্যাংকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। অ্যাংও বন্দিদশা থেকে বেরিয়ে নিজের গ্লাইডার নিয়ে আকাশে উড়তে শুরু করে, কিন্তু জুকো এবং তার সৈন্যরা সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করে। ঠিক সেই সময় কাটারা ও সোক্কা সেখানে পৌঁছে যায়। 3 জন একসঙ্গে জুকোর হাত থেকে পালিয়ে অ্যাপার পিঠে চড়ে নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসে। পালিয়ে আসার পর সোক্কা বলে, আমরা এখন আর আমাদের গ্রামে ফিরতে পারি না। ফায়ার নেশন আবার সেখানে হামলা করে। অ্যাং কিছুক্ষণ ভেবে বলে, চলো আমরা আমার এয়ার টেম্পলে যাই,
আমি 100 বছর ধরে সেখানে ফিরিনি। আমি জানতে চাই সেখানে কি হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েই তারা 3 জন নতুন অভিযানের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে অ্যাংয়ের জন্য অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে বেদনাদায়ক সত্য। কিন্তু সেখানে পৌঁছেই তার সব আশা ভেঙে যায়। এক সময়ের প্রাণচঞ্চল এয়ার টেম্পল এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপ। চারদিকে শুধু পোড়া দেয়াল, ভাঙা মন্দির আর মৃত্যুর নীরবতা। ফায়ার নেশনের হামলায় পুরো মন্দির নিশ্চিহ্ন হয়ে গেছে। অ্যাং ধীরে ধীরে মন্দিরের ভেতরে এগিয়ে যায়। হঠাৎ তার চোখ পড়ে নিজের প্রিয় গুরু গিয়াৎসোর কঙ্কালের ওপর। এই দৃশ্য দেখে সে সম্পূর্ণ ভেঙে পড়ে। সে বুঝতে পারে 100 বছর আগে ফায়ার নেশন শুধু তার বাড়ি নয়, তার পুরো জাতিকেই ধ্বংস করে দিয়েছে। প্রচণ্ড শোক, রাগ আর অপরাধ বোধে অ্যাং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। মুহূর্তের মধ্যেই সে অ্যাভাটার স্টেটে প্রবেশ করে। তার চারপাশে ভয়ঙ্কর শক্তির ঘূর্ণি সৃষ্টি হয়। বাতাস তীব্র বেগে বইতে থাকে আর পুরো মন্দির কেঁপে ওঠে। কাটারা বুঝতে পারে এভাবে চলতে থাকলে অ্যাং নিজেকেও আঘাত করতে পারে। তাই সে বারবার চিৎকার করে অ্যাংকে শান্ত হতে বলে। অ্যাং, আমার কথা শোনো, তুমি একা নও, আমরা তোমার সঙ্গে আছি। কাটারার কণ্ঠস্বর ধীরে ধীরে অ্যাংয়ের কানে পৌঁছায়। কিছুক্ষণ পর সে অ্যাভাটার স্টেট থেকে বেরিয়ে আসে। কাটারা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। চোখে জল নিয়ে অ্যাং বলে, যদি আমি সেদিন পালিয়ে না যেতাম, যদি আমি এখানে থাকতাম, তাহলে হয়তো আমার গুরু আর আমার জাতির মানুষদের বাঁচাতে পারতাম। কাটারা তাকে বোঝায় অতীত আর বদলানো যাবে না, কিন্তু ভবিষ্যৎ এখনও তার হাতে। তখন অ্যাং দৃঢ় কণ্ঠে প্রতিজ্ঞা করে, আমি আর পালিয়ে বেড়াবো না। আমি 4টি বেন্ডিং শিখব, ফায়ার নেশনকে থামাবো এবং পৃথিবীতে আবার শান্তি ফিরিয়ে আনবো। এভাবেই অ্যাং তার প্রকৃত দায়িত্ব মেনে নেয় এবং একজন সত্যিকারের অ্যাভাটার হওয়ার পথে প্রথম পদক্ষেপ রাখে। এদিকে জুকো নিজের যুদ্ধজাহাজে ভীষণ রাগে ফেটে পড়ে। অ্যাভাটার তার হাত থেকে পালিয়ে গেছে, এমনকি তার ব্যক্তিগত কক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বইও চুরি করেছে। রাগে সে জাহাজের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে এবং চাচা আইরোকে বলে, যাই হোক না কেন আমি অ্যাভাটারকে খুঁজে বের করব। অন্যদিকে অ্যাং, কাটারা এবং সোক্কা আবার যাত্রা শুরু করে। পথিমধ্যে তারা একটি ছোট্ট উড়ন্ত লেমুর দেখতে পায়। প্রাণীটি অ্যাংয়ের খুব পছন্দ হয়। সে তার নাম রাখে মোমো। এদিকে কাটারা সেই বইটি পড়তে শুরু করে, যা এংজুকোর কক্ষ থেকে নিয়ে এসেছিল। বইটিতে ওয়াটার বেন্ডিং সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লেখা ছিল। কাটারা বুঝতে পারে এই বই তার শক্তি বাড়াতে অনেক সাহায্য করবে। এরপর তারা পৌঁছে যায় কিয়োশি দ্বীপে। কিন্তু দ্বীপে পা রাখতেই কিয়োশি যোদ্ধারা তাদের ঘিরে ধরে এবং বন্দী করে গ্রামের নেতার কাছে নিয়ে যায়। অ্যাং নিজের পরিচয় দিয়ে বলে, আমি অ্যাভাটার, কিয়োশি সম্পর্কে জানতে চাই, তার সাহায্য আমার খুব দরকার। গ্রামের প্রবীণ নেত্রী এংয়ের কথা শুনে তাকে সাহায্য করতে রাজি হন। কিন্তু তারা কেউই জানতো না ঠিক সেই সময় জুকো তাদের খুঁজতে খুঁজতে কিয়োশি দ্বীপের দিকে এগিয়ে আসছে। এভাবেই নতুন বিপদের সূচনা হয় এবং গল্প আরও রহস্যময় মোড় নেয়। অন্যদিকে জুকো ফায়ার নেশনের এক ঘাঁটিতে যায় এবং সেখানকার নেতা ঝাওয়ের কাছ থেকে এলাকার একটি মানচিত্র চাইতে থাকে। কিন্তু জুকোর আচরণ দেখে ঝাওর মনে সন্দেহ জাগে যে জুকো নিশ্চয়ই কোনো গোপন পরিকল্পনা করছে। সন্ধ্যায় এং, কাটারা ও সোকা অ্যাভাটার কিয়োশির স্মৃতিসৌধে প্রবেশ করে। সেখানে আং কাটারাকে বলে, আমি এয়ার বেন্ডিং খুব ভালো পারি, কিন্তু অনেক সময় নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি না, আর সেই কারণেই অজান্তে অনেকের জীবন বিপদের মুখে পড়ে যায়। সেখানে তারা একটি প্রাচীন বই খুঁজে পায়। বইটি থেকে জানা যায় আং চাইলে অতীতের সব অ্যাভাটারের আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারে। বইয়ে লেখা ছিল, সব অবতারের আত্মা তোমার মধ্যেই রয়েছে, শুধু তাদের সঙ্গে যোগাযোগ করার পথ খুঁজে বের করতে হবে। এদিকে ঝাও জানতে পারে যে অ্যাভাটার বর্তমানে কিয়োশি দ্বীপে রয়েছে। তাই সে বিশাল বাহিনী নিয়ে অ্যাভাটারকে ধরার উদ্দেশ্যে সেখানে রওনা হয়। জুকো খবর পেয়ে বুঝতে পারে ঝাও তার আগেই অ্যাভাটারকে ধরতে চায়। তাই সেও দ্রুত কিয়োশি দ্বীপের দিকে যাত্রা করে। অন্যদিকে আং, অ্যাভাটার কিয়োশির মূর্তির সামনে ধ্যান করতে বসে। কিছুক্ষণের মধ্যেই সে আত্মিক জগতে প্রবেশ করে এবং সেখানে অ্যাভাটার কিয়োশির সঙ্গে তার দেখা হয়। কাটারা তখন বাইরে থেকেই আংকে পাহারা দিচ্ছিল। হঠাৎ সে দূরে ফায়ার নেশনের যুদ্ধ জাহাজ দেখতে পায় এবং আংকে জাগানোর চেষ্টা করে। কিন্তু তখন আং গভীর ধ্যানে কিয়োশির সঙ্গে কথা বলছিল। কিয়োশি আংকে বলেন, যত দ্রুত সম্ভব 4টি বেন্ডিংই আয়ত্ত করতে হবে। খুব শিগগিরই উত্তরের ওয়াটার ট্রাইবের ওপর ভয়াবহ আক্রমণ হতে চলেছে। সেই বিপর্যয় ঠেকাতে হলে তোমাকে 4টি বেন্ডিংই শিখতে হবে এবং একজন প্রকৃত যোদ্ধা হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এদিকে আং ও কিয়োশির কথোপকথন চলাকালেই ফায়ার ব্যান্ডাররা কিয়োশি গ্রামে পৌঁছে যায়। জুকো অ্যাংয়ের খোঁজে সেখানে হাজির হয়। এরপর ফায়ার ব্যান্ডাররা গ্রামের মানুষের ওপর নির্মম হামলা শুরু করে এবং চারদিকে ভয়াবহ যুদ্ধ বেঁধে যায়। সোকা ও কিয়োশি যোদ্ধারা ফায়ার ব্যান্ডারদের সঙ্গে তীব্র যুদ্ধে জড়িয়ে পড়ে। এদিকে আং এর জীবন বাঁচানোর জন্য কাটারা জুকোর সঙ্গে একাই লড়াই শুরু করে। কিন্তু জুকো শক্তির দিক থেকে কাটারার উপর প্রাধান্য বিস্তার করে। একসময় সে কাটারাকে শেষ আঘাত করতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে আং অবতার কিয়োশির আত্মিক শক্তিতে আবিষ্ট হয়ে যায়। কিয়োশির রূপ ধারণ করে সে জুকোকে থামিয়ে দেয় এবং প্রচণ্ড শক্তিতে তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে। অন্যদিকে ফায়ার ব্যান্ডাররা পুরো গ্রাম ধ্বংস করে ফেলছিল। তখন অবতার কিয়োশির শক্তিতে আং প্রচণ্ড বাতাসের ঘূর্ণি সৃষ্টি করে একে একে সব ফায়ার ব্যান্ডারকে আকাশে তুলে অনেক দূরে ছুঁড়ে ফেলে। এই দৃশ্য দেখে কমান্ডার ঝাও ভয় পেয়ে যায় এবং নিজের সৈন্যদের নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
যুদ্ধ শেষ হলে আং আবার নিজের স্বাভাবিক রূপে ফিরে আসে। তখন সুকির মা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। গ্রামের বাকি মানুষও তাদের জীবন ও গ্রাম রক্ষা করার জন্য আং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর আং, কাটারা ও সোকা অ্যাপার পিঠে চড়ে সেই এলাকা ছেড়ে চলে যায়। অন্যদিকে কমান্ডার ঝাও জুকোর কাছে এসে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি একদমই জানতাম না যে অ্যাভাটার সেখানে ছিল। জুকো তাকে সতর্ক করে বলে অ্যাভাটারের ব্যাপারে কাউকে কিছু বলবে না। কিন্তু ঝাও প্রস্তাব দেয়, যদি আমরা দুজন একসঙ্গে অ্যাভাটারকে ধরে ফেলি তাহলে কেউ কিছু জানতে পারবে না। জুকোর এই প্রস্তাব মোটেও ভালো লাগে না, সে তা সরাসরি প্রত্যাখ্যান করে। তখন জুকোর চাচা আরোই সমর্থন জানিয়ে বলেন, হ্যাঁ, আমরা একসঙ্গেই তাকে ধরব। কিন্তু ভেতরে ভেতরে তিনি অন্য পরিকল্পনা করছিলেন। এরপর ঝাও বিশ্বাসঘাতকতা করে ফায়ার লর্ড অর্থাৎ জুকোর বাবার কাছে একটি চিঠি পাঠায়। সেই চিঠিতে সে লিখে জানায় অ্যাভাটার জীবিত আছে এবং সে ফিরে এসেছে। আমি নিজের চোখে তাকে দেখেছি। তৃতীয় পর্বের শুরুতে আমরা একজন কৃষককে দেখি যে ফায়ার বেন্ডারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। সে ফায়ার লর্ডকে হত্যা করার পরিকল্পনা করে। সে গ্রামের মানুষদের একটি তরুণীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে, এই মেয়েটি আমাদের রাজপ্রাসাদে নিয়ে যাবে, কারণ সে সেখানে কাজ করে। রাতের অন্ধকারে তারা সবাই প্রাসাদে ঢুকে ফায়ার লর্ডের ওপর হামলা করার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ভেতরে প্রবেশ করতেই রাজপ্রাসাদের সৈন্যরা তাদের ঘিরে ফেলে এবং সবাইকে গ্রেপ্তার করে। এরপর ফায়ার লর্ড নিজে সেখানে উপস্থিত হন। গ্রামের মানুষ তাকে বলে, আর কতদিন তুমি নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেবে? ঠিক তখনই জানা যায় যে মেয়েটি তাদের প্রাসাদের পথ দেখিয়েছিল সে আসলে ফায়ার লর্ডের নিজের মেয়ে আজুলা। গ্রামের এক যুবক রাগে ফায়ার লর্ডকে বলে, আজ তুমি আমাদের থামাতে পেরেছ, কিন্তু এমন একজন আছে যাকে তুমি কখনোই থামাতে পারবে না। একদিন সেই এই পৃথিবীর ভাগ্য বদলে দেবে। এই কথা শুনে ফায়ার লর্ড প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং আগুনের শিখায় সেই যুবকসহ বিদ্রোহীদের হত্যা করে। আসলে যুবকটি অবতারের কথাই বলছিল। আজুলা তার বাবাকে বলে, ওরা সবাই পাগল হয়ে গেছে। কিন্তু ফায়ার লর্ড জবাব দেন, না, অবতার সত্যিই ফিরে এসেছে, আর এর পেছনে তোমার ভাই জুকোরই হাত রয়েছে, ঠিক যেমনটা আমি ভেবেছিলাম। এই কথা শুনে আজুলা ভীষণ রেগে যায়, কারণ সে নিজের ভাই জুকোকে একেবারেই সহ্য করতে পারে না। এদিকে আং, কাটারা ও সোকা আবার অ্যাপার পিঠে চড়ে যাত্রা শুরু করে। উড়তে উড়তে আং দূরের পাহাড়ের মাঝে কিছু দেখতে পায় এবং বলে, আমাদের ওখানে যাওয়া উচিত। সেখানে পৌঁছে আং জানায়, এটা ওমাসু শহর। আমি অনেক আগে এখানে এসেছিলাম, কিন্তু এই শহরের নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর। পথে তাদের এক কিশোরের সঙ্গে দেখা হয়। সে সতর্ক করে বলে, ওমাসুর মানুষ বাইরের লোকদের খুব একটা ভালোভাবে গ্রহণ করে না। তখন কাটারা তাকে অনুরোধ করে বলে, আমাদের শহরের ভেতরে যেতে হবে, সেখানে আমাদের এক বন্ধুর সঙ্গে দেখা করতে হবে, তুমি কি আমাদের সাহায্য করবে? ছেলেটি রাজি হয়ে যায়। সে তিনজনকে পুরনো কাপড় পরিয়ে নিজের গাড়িতে বসিয়ে শহরের ভেতরে নিয়ে যায়। ঠিক তখনই আং আকাশের দিকে তাকিয়ে বলে, ওই দেখো, কেউ একজন উড়ছে। আং সেই উড়ন্ত ছায়াটির পেছনে দৌড়াতে থাকে। সেখানে গিয়ে সে একটি খোঁড়া ছেলেকে দেখতে পায়। আং তাকে জিজ্ঞেস করে, তুমি কি একজন এয়ারবেন্ডার? ছেলেটি উত্তর দেয়, না। ঠিক তখনই হঠাৎ একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। আং ও কাটারা দ্রুত সেখানে ছুটে গিয়ে আহত মানুষদের সাহায্য করে এবং আগুন নেভানোর চেষ্টা করে। এরপর সেই খোঁড়া ছেলেটির বাবা সেখানে এসে আং, কাটারা ও সোকাকে ধন্যবাদ জানান। তিনি তাদের নিজের বাড়িতে নিয়ে যান। আং জানতে চায় এই বিস্ফোরণ কিভাবে ঘটল। ছেলেটি জানায়, এখানে ফায়ার নেশনের কিছু গুপ্তচরও লুকিয়ে থাকে। আরও জানা যায় ছেলেটির বাবা একজন দক্ষ মেকানিক, যিনি নানা ধরনের ছোট বড় যন্ত্র তৈরি করেন। বাইরে বেরিয়ে আং চারপাশের ধ্বংসযজ্ঞ দেখে খুব কষ্ট পায়। সে বন্ধুদের বলে, এই মানুষগুলোর সাহায্য করা আমাদের দায়িত্ব। তারা আবার সেই মেকানিকের কাছে ফিরে আসে। আং বলে, আমি আপনাদের সাহায্য করতে চাই, এই বিস্ফোরণের পেছনের সত্যটা আমাকে বলুন। তখন ছেলেটি জানায়, আমি জানি যারা এসব বিস্ফোরণ ঘটায় তারা কোথায় থাকে। তারা পাহাড়ের চূড়ায় অবস্থান করে। এদিকে কাটারা ওয়াটার বেন্ডিং অনুশীলন করছিল। হঠাৎ সে দেখে সেই মেকানিক একজন সন্দেহজনক ব্যক্তির সঙ্গে গোপনে কথা বলছে। কাটারা তাদের অনুসরণ করতে চাইলে আগের দেখা সেই ছেলেটি তাকে থামিয়ে দেয়। সে বলে, এই মেকানিক একজন বিশ্বাসঘাতক। এরপর তারা দুজনে সেই ফায়ার নেশনের গুপ্তচরের পিছু নেয়। অনুসরণ করতে করতে তারা একটি জঙ্গলে পৌঁছে যায়। সেখানে গুপ্তচরের আরও দুই সহযোগী ছিল। তারা কাটারা ও ছেলেটির ওপর হামলা চালায়। ঠিক তখনই সেই ছেলেটির বন্ধুদের দল এসে তাদের সাহায্য করে এবং গুপ্তচরদের পরাজিত করে। তখন জানা যায় ছেলেটির নাম জেট। এরপর কাটারা জেটের সঙ্গে তার জঙ্গলের আস্তানায় যায়। অন্যদিকে আং ও খোড়া ছেলেটি উড়ন্ত গ্লাইডারে চড়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে একটি গুহায় প্রবেশ করে। সেখানে আং জানতে পারে বিস্ফোরণের পেছনে ফায়ার নেশনের গুপ্তচর নয়, বরং সেই মেকানিকই জড়িত। বাড়িতে ফিরে আং ও সোকাকে সে সব ঘটনা জানায়। ঠিক তখনই দূর থেকে জুকো কাটারাকে দেখে ফেলে এবং বুঝতে পারে অ্যাভাটারও এই এলাকাতেই রয়েছে। এদিকে কাটারা তার নতুন বন্ধু জেটের কাছে যায়। জেট তাকে জানায় মেকানিকের ব্যাগে বিশেষ ধরনের বিস্ফোরক জেলি রেখে দিয়েছে। তাদের পরিকল্পনা শুধু মেকানিককে নয়, পুরো প্রাসাদ এবং সেখানে থাকা রাজাকেও উড়িয়ে দেওয়া। জেটের কথা শুনে কাটারা হতবাক হয়ে যায়। সে বলে, এটা কখনোই ঠিক নয়। নিরীহ মানুষকে হত্যা করে কোনো সমস্যার সমাধান হয় না।
এরপর কাটারা দ্রুত আং ও সোকার কাছে ফিরে এসে সব ঘটনা খুলে বলে। সে জানায় জেটের পরিকল্পনা সফল হলে অনেক নিরপরাধ মানুষ মারা যাবে। তিনজন বাইরে বের হতেই জোকো সেখানে পৌঁছে যায়। সে আগে থেকেই কাটারাকে দেখে অনুসরণ করছিল। আং তখন কাটারা ও সোকাকে বলে, তোমরা যাও, মেকানিককে বাঁচাও, জোকোকে আমি সামলে নিচ্ছি। এরপর আং ও জুকোর মধ্যে আবারও ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। অন্যদিকে কাটারা ও সোকা দ্রুত প্রাসাদের দিকে ছুটে যায়। সেখানে তারা দেখে জেটের এক সহযোগী তীরের সাহায্যে বিস্ফোরক উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তীর ছোড়ার মুহূর্তে কাটারা ওয়াটার বেন্ডিং ব্যবহার করে তীরটি নিভিয়ে দেয়, ফলে বিস্ফোরণ ঘটতে পারে না এবং মেকানিক ও রাজা দুজনেরই প্রাণ রক্ষা পায়। এদিকে আং ও জুকোর লড়াই চলছিল, কিন্তু শহরের চারদিকে ধ্বংসযজ্ঞ দেখে আর্থ কিংডমের সৈন্যরা সেখানে পৌঁছে যায়। তাদের উপস্থিতিতে যুদ্ধ থেমে যায়। জুকোর চাচা আরোহী পরিস্থিতি বুঝে ফায়ার বেন্ডিং ব্যবহার করে সৈন্যদের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করেন। এরপর তিনি জুকোকে বলেন, তুমি এখান থেকে পালিয়ে যাও। অন্যদিকে সৈন্যরা আংকেও এয়ার বেন্ডিং করতে দেখে তাকে গ্রেপ্তার করে ফেলে। পরে আরোহীকে অন্যত্র নিয়ে যাওয়া হলে আং তার সঙ্গে কথা বলার সুযোগ পায়। আং জুকোর খোঁজ জানতে চাইলে আরোহী বলেন, হয়তো সে ইতিমধ্যেই এখান থেকে পালিয়ে গেছে। এদিকে সোকা মেকানিককে জিজ্ঞেস করে, আপনি কি সত্যি ফায়ার নেশনের হয়ে কাজ করেন? মেকানিক মাথা নিচু করে উত্তর দেন, হ্যাঁ, আমি বাধ্য হয়েই তাদের জন্য কাজ করি। যদি না করতাম তারা আমাকে এবং আমার ছেলেকে হত্যা করত। এই কথা শুনে তার ছেলে গভীরভাবে কষ্ট পায়। সোকাও বুঝতে পারে কখনো কখনো মানুষ নিজের পরিবারের জীবন বাঁচানোর জন্য কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ঠিক তখনই কাটারা এসে জানায়, আমি জানতে পেরেছি আংকে কোথায় বন্দি করে রাখা হয়েছে। সে মেকানিককে বলে, আমাদের সেখানে যাওয়ার একটি গোপন পথ দেখা। মেকানিক উত্তর দেন, প্রাসাদে ঢোকা খুব কঠিন, তবে একটি পুরনো সুড়ঙ্গ আছে, কিন্তু সেটি অত্যন্ত বিপজ্জনক। যারা সেখানে ঢোকে তারা খুব কমই জীবিত ফিরে আসে। কাটারা দৃঢ় কণ্ঠে বলে, সেই ঝুঁকি আমরা নেব, শুধু আমাদের পথটা দেখিয়ে দিন। এদিকে আর্থ কিংডমের সৈন্যরা জুকোর চাচা আরোহীকে অন্য একটি কারাগারে নিয়ে যায়। অন্যদিকে আংকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে রাজা বুমিয়ের সামনে হাজির করা হয়। সৈন্যরা রাজাকে বলে, এই ছেলেটি শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং এয়ার বেন্ডিং ব্যবহার করেছে। কিন্তু রাজা ছেলেটিকে ভালো করে দেখেই বুঝতে পারেন সে আর কেউ নয়, স্বয়ং অ্যাভাটার। তিনি সৈন্যদের ধমক দিয়ে বলেন, তোমরা ভুল করছো, সে কোনো অপরাধী নয়, সে অ্যাভাটার। আংকো কিছুক্ষণ পর রাজাকে চিনতে পারে। সে অবাক হয়ে বুঝতে পারে এই বৃদ্ধই তার শৈশবের প্রিয় বন্ধু বুমি। অনেক বছর পর বন্ধুকে ফিরে পেয়ে আং খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। রাজা বুমিও তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং নিজের সঙ্গে বসে খাবার খাওয়ার আমন্ত্রণ জানান। অন্যদিকে জুকো নিজের চাচাকে খুঁজতে কারাগারে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে আরোহীকে ইতিমধ্যেই অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে আং ও রাজা বুমি একসঙ্গে বসে অতীতের স্মৃতি নিয়ে কথা বলতে থাকে। কিন্তু হঠাৎ বুমি গম্ভীর হয়ে আংকে প্রশ্ন করেন, গত 100 বছর তুমি কোথায় ছিলে? এই সময় পৃথিবীতে কত মানুষ মারা গেছে, কত শহর ধ্বংস হয়েছে, তুমি কি জানো? বন্ধুর এই প্রশ্নে আং খুব কষ্ট পায়। সে শান্তভাবে উত্তর দেয়, আমি অতীত বদলাতে পারবো না, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আবার মানুষের মনে আশা ফিরিয়ে আনব এবং এই পৃথিবীকে রক্ষা করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। অন্যদিকে কাটারা ও শোকা সেই বিপজ্জনক সুড়ঙ্গে প্রবেশ করে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা একটি রহস্যময় আলো দেখতে পায় এবং সেটির অনুসরণ করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে সামনে যাওয়ার আর কোনো পথ নেই। তারা ফিরে আসতে চাইলে দেখে পেছনের পথটিও বন্ধ হয়ে গেছে। এতে তারা ভীষণ অবাক ও দুশ্চিন্তায় পড়ে। উপায় না পেয়ে তারা অন্য একটি সরু পথ ধরে এগোতে শুরু করে। হঠাৎ চারদিকে অদ্ভুত শব্দ শোনা যায়। ঠিক তখনই তাদের সামনে এক বিশালাকার ভয়ঙ্কর প্রাণী এসে হাজির হয়। প্রাণীটিকে দেখে কাটারা ও শোকা ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু পরে তারা বুঝতে পারে প্রাণীটি তাদের আক্রমণ করতে আসেনি, বরং সে তাদের সঠিক পথ দেখিয়ে নিরাপদে প্রাসাদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে রাজা বুমি আংকে একটি নির্জন কক্ষে নিয়ে যান এবং বলেন, আমাদের মধ্যে একটি পরীক্ষা হওয়া দরকার। আমি দেখতে চাই তুমি সত্যি অবতার হওয়ার যোগ্য কিনা। এরপর তিনি আংকে আক্রমণ করতে শুরু করেন, কিন্তু আং কোনোভাবেই বন্ধুর সঙ্গে প্রাণপণ যুদ্ধ করতে চায় না। সে বারবার বলে, আমি তোমার সঙ্গে লড়তে চাই না, আমি তোমাকে আঘাত করতে পারবো না। কিন্তু বুমি থামেন না। তিনি বারবার আংকে আক্রমণ করে তার সাহস, ধৈর্য এবং বিচারবুদ্ধির পরীক্ষা নিতে থাকেন, কিন্তু আং কোনোভাবেই তাকে হত্যা করতে চায় না। এদিকে শোকা ও কাটারাও সেখানে পৌঁছে যায়। তারা একটি গোপন পথ খুঁজে পেয়ে এনদের কাছে চলে আসে এবং দুজনের লড়াই থামিয়ে দেয়। লড়াই শেষ হওয়ার পর এং ও তার পুরনো বন্ধুর মধ্যে কথা হয়। তখন এং সেই ছোট্ট খেলনাটি লাউনা, যা সে ছোটবেলায় পেয়েছিল, বন্ধুর হাতে তুলে দেয়। খেলনাটি দেখেই তার বন্ধুর বহু পুরনো স্মৃতি ফিরে আসে। সে গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বুঝতে পারে এং এখনও আগের মতোই আছে। শেষ পর্যন্ত সে সব রাগ ভুলে লড়াইয়ের ইতি টানে। এরপর সবাই যখন বাইরে বেরিয়ে আসে তখন জানতে পারে যে ফায়ারবেন্ডাররা আবারও আক্রমণ চালাচ্ছে। এই খবরটি দিয়েছিল সেই খোঁড়া ছেলেটির বাবা। কিন্তু কিছুক্ষণ পর সবাই বুঝতে পারে ছেলেটির বাবা আসলে ফায়ার নেশনের লোকদের কাছে তথ্য পৌঁছে দিচ্ছিলেন, অর্থাৎ তিনি গোপনে তাদের পক্ষেই কাজ করছিলেন। তখন এং এর বন্ধু তাকে বলে, ফায়ারবেন্ডারদের আমরা সামলে নেব, তুমি এখানে থেকো না, তোমার সামনে আরও বড় দায়িত্ব আছে, পুরো পৃথিবীর মানুষ তোমার অপেক্ষায় আছে। অন্যদিকে দেখা যায় জুকোর চাচাকে বন্দি করে একটি গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক সেই সময় জুকো সামনে এসে হাজির হয়।
সে আর্থ বেন্ডার সৈন্যদের সঙ্গে প্রচন্ড লড়াই করে দৃশ্যে নিজের চাচাকে উদ্ধার করে। কাটারা ও শোক কিন্তু লড়াইয়ের চলতে চলতে এক সৈন্য পেছন থেকে আঘাত করে তারা গুরুর চাচাকে গুরুতর আহত করে। কিন্তু সেখানে এসে চাচাকে আহত হতে দেখে জুকো পুরো জঙ্গল রেগে আগুনে পুড়ে ছাই। সে সঙ্গে সঙ্গে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে করে এবং বাকি সৈন্যদেরও কঠিন শিক্ষা দেয়। সোক্কার চোখে একটি এরপর আহত চাচাকে নিয়ে সেখানে কাটারা ও সোক্কা তার পিছু নিয়ে একটি ছোট গ্রামে পৌঁছে যায়। সেখানে তারা মেয়েটির বাবার সঙ্গে দেখা করে। লোকটি দুঃখ ভরা কণ্ঠে বলে, ফায়ার ব্যান্ডাররা নিজেদের পথ তৈরি করার জন্য এই পুরো জঙ্গল ধ্বংস করেছে। শুধু তাই নয়, এই ধ্বংসের সঙ্গে সঙ্গে তারা আমাদের ওপরও অসংখ্য অত্যাচার চালিয়েছে। এখন পরিস্থিতি এতটাই খারাপ যে গ্রামের কিছু মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। সে দৃঢ় কণ্ঠে বলে, চিন্তা করবেন না, আমি তাদের খুঁজে বের করব এবং ফিরিয়ে আনবো। এর পরের দৃশ্যে দেখা যায় ফায়ার নেশনের শাসক অর্থাৎ ফায়ার লর্ড তার মেয়ের সঙ্গে আলোচনা করছেন। তারা অবতারকে ধরার জন্য নতুন পরিকল্পনা করছে। ফায়ার লর্ডের মেয়ে বলে, কমান্ডার ঝাও অসাধারণ কাজ করেছে। কিন্তু ফায়ার লর্ড উত্তর দেন, না, অবতারকে ঝাও নয়, জুকোই খুঁজে বের করেছে। এই কথা শুনে তার মেয়ে ভীষণ রেগে যায়, কারণ সে জুকোকে একদমই পছন্দ করে না। অন্যদিকে অ্যাং তার বন্ধুদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝায়। সে বলে, আমরা যে পৃথিবীতে বাস করি এর পাশাপাশি আরেকটি জগৎও আছে। সেটি হলো আত্মাদের জগৎ বা রুহের জগৎ। আর আমি এই জঙ্গলে সেই জগতের উপস্থিতি অনুভব করছি। তিনজন কিছু দূর এগিয়ে গেলে কয়েকটি প্রাচীন মূর্তি দেখতে পায়। সেগুলো দেখে অ্যাং বলে, এটি একটি আত্মিক মন্দির, আমি যেই জায়গাটি খুঁজছিলাম। এরপর এং ধ্যানমগ্ন হয়ে বসে পড়ে, কারণ সে আত্মাদের জগতে প্রবেশ করার চেষ্টা করছে। সন্ধ্যা নেমে আসার পর অবশেষে সে সফল হয় এবং রুহের জগতে প্রবেশ করে। কিন্তু আশ্চর্যের বিষয়, কাটারা ও শোকাও নিজেদের সেই যে জগতে দেখতে পায়। তারা নিচে তাকিয়ে নিজেদের শারীরিক দেহও দেখতে পায়, যা বাস্তব জগতে পড়ে আছে। এং তাদের বলে, আমরা এখন আত্মাদের জগতে প্রবেশ করেছি। এরপর তারা তিনজন সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎ তাদের সামনে বিশাল আকৃতির একটি পেঁচা এসে উপস্থিত হয়। পেঁচাটি কথা বলতে পারে, কিন্তু তার কথা শুধু এংই বুঝতে পারে। কাটারা ও শোক্কা সেই কথোপকথন শুনতে পারে না। পেঁচাটি এংকে বলে, তুমি এখানে নিরাপদ, কারণ তুমি অ্যাভাটার, কিন্তু তোমার বন্ধুরা বেশিক্ষণ এখানে থাকতে পারবে না। এরপর সে একটি নির্দিষ্ট স্থানের কথা বলে এবং জানায় সেখানে একজন মানুষকে পাবে। গ্রামের নিখোঁজ লোকজন সম্পর্কে তোমার সব প্রশ্নের উত্তর সে দিতে পারবে। এং উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, আমার বন্ধুদের এখানে কী ধরনের বিপদ হতে পারে? পেঁচাটি উত্তর দেয়, এটি চিন্তা ও আত্মার জগৎ। এখানে কেউ নিজের ভয়, দুঃস্বপ্ন বা নেতিবাচক চিন্তার মধ্যে হারিয়ে যেতে পারে। এই সতর্কবার্তা দিয়ে রহস্যময় পেঁচাটি ধীরে ধীরে সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় জুকো ও তার চাচাও আবতারের খোঁজে সেই একই গ্রামে পৌঁছে যায়। জুকোর চাচা বলেন, এখন সবাই অ্যাভাটারের পিছু নেবে। কিন্তু জুকো দৃঢ়ভাবে উত্তর দেয়, না, অ্যাভাটারকে শুধু আমিই ধরব, অন্য কারো হাতে তাকে যেতে দেব না। ঠিক তখনই তাদের সামনে এক রহস্যময় তরুণী এসে উপস্থিত হয়। সে একজন দক্ষ শিকারী, যে টাকার বিনিময়ে মানুষ ধরে দেয়। এদিকে আত্মাদের জগতে অ্যাং, কাটারা ও সোক্কা আরও গভীরে এগিয়ে যেতে থাকে। হঠাৎ তাদের সামনে এক ভয়ঙ্কর অদ্ভুত প্রাণী এসে হাজির হয়। তাকে দেখে তিনজনই ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালাতে গিয়ে তিনটি ভিন্ন পথে চলে যায়। ফলে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর দেখা যায় কাটারা জঙ্গলের মধ্যে একটি ছোট মেয়েকে দেখতে পায়। সে মেয়েটির পিছু নিতে নিতে হঠাৎ বুঝতে পারে যেন সে আবার নিজের শৈশবের দক্ষিণ মেরুর বরফ ঢাকা গ্রামে ফিরে এসেছে। সেখানে সে নিজের মাকেও দেখতে পায়, যদিও বাস্তবে তার মা অনেক আগেই মারা গেছেন। কিন্তু আত্মাদের এই জগতে মানুষের চিন্তা ও স্মৃতি বাস্তব রূপ ধারণ করে। ফায়ার ব্যান্ডাররা এসে তার মায়ের ওপর আক্রমণ করে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করে। এই দৃশ্য দেখে কাটারা ভয়ে ভেঙে পড়ে। আর ঠিক সেই ভয়ের কারণেই সে সেই বিপদের মধ্যে আটকে যায় যার কথা রহস্যময় পেঁচাটি আগেই সতর্ক করেছিল। অন্যদিকে সোক্কাও নিজের অতীতের স্মৃতির মধ্যে হারিয়ে যায়। সে দেখতে পায় তার বাবা যুদ্ধ করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সোক্কা কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি যেও না, কারণ বাস্তব জীবনে তার বাবা যুদ্ধের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন এবং আর কখনো ফিরে আসেননি। সেই স্মৃতি সোক্কার সবচেয়ে বড় ভয়। অন্যদিকে অ্যাংও নিজের অতীতের কথা ভাবতে ভাবতে তার প্রিয় গুরু ভিক্ষু গ্যাতোসোর কাছে পৌঁছে যায়। অ্যাং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আবেগ ভরা কণ্ঠে বলে, গুরুজি, আমি আপনাকে খুব মিস করেছি। এরপর সে নিজের মনের দুশ্চিন্তা প্রকাশ করে। আমার কাঁধে এত বড় দায়িত্ব, আমি কিভাবে একা সবকিছু সামলাবো? গ্যাতোসো শান্তভাবে উত্তর দেন, তুমি অ্যাভাটার, তোমার ভেতর সেই শক্তি ও সাহস রয়েছে। নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি অবশ্যই এই দায়িত্ব পালন করতে পারবে। ঠিক তখনই অ্যাংয়ের মনে পড়ে যায় কাটারা ও শোক্কার কথা। সে উদ্বিগ্ন হয়ে গুরুকে বলে, আমার বন্ধুরা আত্মাদের জগতে বিপদের মধ্যে পড়ে গেছে, আমাকে যত দ্রুত সম্ভব তাদের খুঁজে বের করে উদ্ধার করতে হবে। এংয়ের গুরু তাকে জানান তার বন্ধুদের বন্দী করেছে ভয়ঙ্কর আত্মাকেও, যে সময় হলে মানুষের আত্মাও গ্রাস করে। তিনি আরও বলেন, অতীতে অ্যাভাটার রোকুকোয়ের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যাওয়ায় সে আজও প্রতিশোধ নিতে নিরীহ মানুষদের স্বীকার করছে। বন্ধুদের বাঁচানোর উপায় জানতে এং অ্যাভাটার রকুর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। আত্মার জগৎ থেকে ফিরে এসে সে জুকোর কাছ থেকে পাওয়া বইয়ে রকুর মন্দিরের সন্ধান পায়। এরপর গল্পের পরের দৃশ্যে দেখা যায় জুকো সৈন্যদের পথ পরিবর্তনের কারণ জানতে চাইলে ঠিক তখনই ক্যাপ্টেন জাও সেখানে এসে উপস্থিত হয়। ক্যাপ্টেন জাও জানিয়ে দেয় যে অ্যাভাটারকে ধরার দায়িত্ব তাকে স্বয়ং ফায়ার লর্ড ওজাই দিয়েছেন। অপমানিত হয়ে জুকো সেখান থেকে চলে যায়। অন্যদিকে এং অ্যাভাটার রকুর মন্দিরে পৌঁছে এক ব্যক্তির সাহায্যে রকুর আত্মার সঙ্গে দেখা করে।
রোকু তাকে জানান ভয়ঙ্কর আত্মা কোয়ের কাছ থেকে একসময় তিনি একটি মূল্যবান বস্তু নিয়েছিলেন। সেটি ফিরিয়ে দিলে কো হয়তো বন্দীদের মুক্তি দেবে। অ্যাং সেই বস্তুটি নিয়ে মন্দির থেকে বের হলেও এক ভাড়াটে শিকারীর হাতে ধরা পড়ে এবং পরে জুকোর হাতে বন্দী হয়। অ্যাং বন্ধুদের বাঁচানোর জন্য তাকে ছেড়ে দিতে অনুরোধ করলেও জুকো রাজি হয় না। এরপর গল্পে জুকোর অতীত দেখানো হয়, যেখানে সে যুদ্ধের সময় নিরীহ মানুষের প্রাণহানির বিরোধিতা করায় তার বাবা ফায়ারলর্ড ওজাইয়ের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়ে। জুকো যুদ্ধের পরিকল্পনার বিরোধিতা করলে তার বাবা ফায়ারলর্ড ওজাই ক্ষিপ্ত হয়ে তাকে অ্যাগনিকায়ের দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানান। জুকো বুঝতে পারে তাকে নিজের বাবার সঙ্গেই লড়তে হবে। সে যুদ্ধ করতে না চাইলেও ওজাই নির্মমভাবে তার মুখে আগুনের আঘাত করে বাম চোখের পাশে দাগ করে দেয়। পরে ওজাই তাকে রাজ্য থেকে নির্বাসিত করে বলেন অ্যাভাটারকে ধরে আনতে পারলেই সে ফিরতে পারবে। বর্তমানে ক্যাপ্টেন জাও জুকোর কাছ থেকে এংকে নিজের হেফাজতে নিয়ে যায়। জুকোর চাচা তাকে ধৈর্য ধরতে বলেন, কারণ ভবিষ্যতে আবারও অবতারকে ধরার সুযোগ আসবে। এরপর এংকে একটি কারাগারে বন্দী রাখা হয়, কিন্তু রহস্যময় ব্লু স্পিরিট মুখোশধারী এক যোদ্ধা গোপনে কারাগারে ঢুকে সৈন্যদের পরাস্ত করে এংকে মুক্ত করে। দুজন পালানোর সময় জাওয়ের সৈন্যরা তাদের ঘিরে ফেলে। শেষ মুহূর্তে অ্যাং নিজের এয়ারবেন্ডিং ব্যবহার করে দুজনকেই রক্ষা করে। পালানোর পথে অ্যাং অবাক হয়ে দেখে সেই রহস্যময় ব্লু স্পিরিট আর কেউ নয়, সে আসলে জুকো। অ্যাং অবাক হয়ে যায়, কারণ যে জুকো কিছুক্ষণ আগেও তাকে ধরতে চাইছিল সেই জুকোই এবার তার প্রাণ বাঁচায়। আহত জুকো অজ্ঞান হয়ে পড়লে অ্যাং তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। জ্ঞান ফিরে জুকো আবারও অ্যাংকে আক্রমণ করতে গেলে অ্যাং আত্মরক্ষার জন্য এয়ারবেন্ডিং ব্যবহার করে, ফলে জুকো আবার অজ্ঞান হয়ে যায় এবং অ্যাং সেখান থেকে চলে যায়। অন্যদিকে জুকোর চাচা সৈন্যদের বলেন জুকো তাদের জন্য নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলেছে। পরে সৈন্যরা আহত জুকোকে উদ্ধার করে এবং তার সেবা যত্ন করতে থাকে। এদিকে অ্যাং আত্মার জগতে গিয়ে কোয়ের হাতে অবতার রুকুর কাছ থেকে আনা মূর্তিটি তুলে দেয়। মূর্তিটি ফিরে পেয়ে কো কাটারা, শকা এবং গ্রামের অন্য সবার আত্মাকে মুক্ত করে দেয়। সবাই নিরাপদে নিজেদের জগতে ফেরত আসে। এরপর দেখা যায় ফায়ারলর্ড জুকোকে গ্রেপ্তারের জন্য রাজকীয় সৈন্য পাঠিয়েছেন, কিন্তু এটি ছিল ক্যাপ্টেন জাওয়ের একটি ষড়যন্ত্র। মিথ্যা খবর ছড়িয়ে জুকোকে তার সৈন্যদের থেকে আলাদা করা হয় এবং তার জাহাজে গোপনে বিস্ফোরক বসিয়ে উড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে এং কাটারা ও শকা অবশেষে নর্দার্ন ওয়াটার ট্রাইবে পৌঁছে যায়। সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং নর্দার্ন ওয়াটার ট্রাইবের নেতা তাদের স্বাগত জানিয়ে সেরা ওয়াটার বেন্ডার ও তার কন্যার সঙ্গে পরিচয় করিয়ে দেন। নর্দার্ন ওয়াটার ট্রাইবে পৌঁছে এং সবাইকে সতর্ক করে যে ফায়ার নেশন খুব শিগগিরই আক্রমণ করবে। প্রধান জানান তারা আগে থেকেই প্রস্তুত এবং অবতারের আগমনে তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। অন্যদিকে ক্যাপ্টেন জাও ভান করে জুকোর চাচার প্রতি সহানুভূতি দেখায়, কিন্তু গোপনে নর্দার্ন ওয়াটার ট্রাইবে আক্রমণের প্রস্তুতি চালিয়ে যায়। একই সময়ে কাটারাকে জানানো হয় নারীরা যুদ্ধে অংশ নিতে পারবে না, তারা শুধু আহতদের সেবা করবে। কিন্তু কাটারা এই নিয়ম মানতে অস্বীকার করে এবং ওয়াটার বেন্ডিং গুরুকে দ্বন্দ্বযুদ্ধে চ্যালেঞ্জ জানায়। দীর্ঘ লড়াইয়ের পর গুরু তার অসাধারণ দক্ষতা স্বীকার করলেও প্রথমে যুদ্ধের অনুমতি দেন না। এদিকে এং অবতার কুরুকের আত্মার সঙ্গে দেখা করে। কুরুক তাকে বলেন এই যুদ্ধ তাকে একজন অবতার হিসেবেই মোকাবিলা করতে হবে, কিন্তু এং বিশ্বাস করে বন্ধুদের সঙ্গে একসঙ্গে লড়াই করলেই জয় সম্ভব। অন্যদিকে জুকো বেঁচে ফিরে এসে তার চাচার সঙ্গে মিলিত হয়। তারা বুঝতে পারে যাও আরও বড় কোনো ষড়যন্ত্র করছে। এরপর ফায়ার নেশনের বিশাল নৌবহর নর্দার্ন ওয়াটার ট্রাইবের দিকে অগ্রসর হয়। এং শত্রুর একটি জাহাজ ধ্বংস করলেও বিশাল সেনাবাহিনী দেখে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। যুদ্ধ শুরু হলে যাও সামনের বদলে পেছন দিক দিয়ে আক্রমণ চালায় এবং বরফের বিশাল প্রাচীর ধ্বংস করে দেয়। শেষ পর্যন্ত কাটারাও যুদ্ধে অংশ নেওয়ার অনুমতি পায়। এদিকে যাও জানায় সে জানতে পেরেছে ওয়াটার বেন্ডারদের শক্তির উৎস হল চাঁদের আত্মা, তাই সে চাঁদের আত্মাকে ধ্বংস করে ওয়াটার ট্রাইবকে দুর্বল করার পরিকল্পনা করে। একই সময়ে শাকা রাজকুমারী ইউয়েকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে। যুদ্ধের সময় বড় একটি বরফখণ্ড ভেঙে পড়ে আর তার নিচে চাপা পড়ে আহত হয় মোমো। রাজকুমারী ইউয়ে তাকে একটি উষ্ণ প্রস্রবণে নিয়ে গিয়ে নিজের বিশেষ ক্ষমতায় সুস্থ করে তোলে। এদিকে জুকো গোপন পথ দিয়ে শহরে প্রবেশ করে। অন্যদিকে কাটারা জুকোর মুখোমুখি হয় এবং অ্যাংকে বন্ধুদের সাহায্য করতে পাঠিয়ে দেয়। দুজনের তীব্র লড়াইয়ে কাটারা জুকোকে বরফের মধ্যে আটকে ফেলে। এদিকে অ্যাং, শাক্কা ও রাজকুমারী ইউয়ে জানতে পারে যে ক্যাপ্টেন জাও চাঁদ ও সমুদ্রের আত্মাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। যাও যখন পবিত্র পুকুরে থাকা সাদা ও কালো দুই আত্মার মাছ খুঁজে পায়, তখন জুকোর চাচা তাকে বারবার সতর্ক করেন যে এটি করলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কিন্তু যাও কোনো কথা না শুনে সাদা মাছটি হত্যা করে। সঙ্গে সঙ্গেই চাঁদের আলো নিভে যায় এবং সব ওয়াটার বেন্ডারের শক্তি হারিয়ে যায়। এরপর ফায়ার নেশনের সেনারা সুযোগ নিয়ে শহরে ভয়াবহ আক্রমণ চালায় আর চারদিকে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়। ওয়াটার বেন্ডাররা শেষ শক্তি দিয়ে ফায়ার নেশনের সেনাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। জুকোর চাচাও ক্যাপ্টেন জাওয়ের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করেন আর যাও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে এং সমুদ্রের আত্মার সঙ্গে একীভূত হয়ে বিশাল জলদানবের রূপ ধারণ করে ফায়ার নেশনের জাহাজ ও সেনাবাহিনীর ওপর ভয়ঙ্কর আক্রমণ চালায়। এদিকে জুকো তার চাচার সঙ্গে মিলিত হয় এবং পরে ক্যাপ্টেন জাওয়ের মুখোমুখি হয়।
লড়াইয়ের সময় যাও জানায় ফায়ার লর্ড ওজাই জুকোকে শুধু ব্যবহার করছে এবং তার বোন আজুলাই আসলে তার জায়গা দখল করতে চাইছে। এতে জুকো আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। শেষ পর্যন্ত জুকোর চাচা জাওকে হত্যা করেন। অন্যদিকে রাজকুমারী ইউয়ে বুঝতে পারেন চাঁদের আত্মাকে ফিরিয়ে আনতে হলে তাকে নিজের জীবন উৎসর্গ করতে হবে। তিনি নিজের প্রাণশক্তি চাঁদের আত্মার মধ্যে ফিরিয়ে দেন। ফলে চাঁদের আলো ও ওয়াটারবেন্ডারদের শক্তি আবার ফিরে আসে। সমুদ্রের আত্মাও স্বাভাবিক অবস্থায় ফিরে যায় এবং এং তার অ্যাভাটার রূপ থেকে বেরিয়ে আসে। ভোর হলে সবাই যুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখে গভীরভাবে শোকাহত হয়। নর্দার্ন ওয়াটার ট্রাইবের অনেক মানুষ প্রাণ হারিয়েছে, আর এই করুণ দৃশ্যের মধ্য দিয়েই প্রথম সিজনের সমাপ্তি ঘটে। যুদ্ধ শেষ হওয়ার পর জুকো ও তার চাচাকে একটি ছোট নৌকায় চলে যেতে দেখা যায়। চাচা বলেন এখন তাদের কিছুদিন বিশ্রাম নিয়ে নতুনভাবে সবকিছু শুরু করতে হবে। অন্যদিকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া নর্দার্ন ওয়াটার ট্রাইব দেখে এং ভীষণ ভেঙে পড়ে। সে মনে করে একজন অ্যাভাটার হিসেবে সে সবাইকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তখন কাটারা ও সাক্কা তাকে সাহস দিয়ে বলেন যুদ্ধ মানেই অনেক ক্ষয়ক্ষতি। কাটারা আরও বলে ফায়ার নেশন আবারও আক্রমণ করবে, তাই অতীত নিয়ে না ভেবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এং তখন তার গুরুর কথা মনে করে এবং বুঝতে পারে সামনে আরও বড় লড়াই অপেক্ষা করছে। এদিকে ফায়ার নেশনের এক গুপ্তচর ফায়ার লর্ড ওজাইকে জানায় যে নর্দার্ন ওয়াটার ট্রাইব পুরোপুরি দখল করা যায়নি। তখন ওজাই প্রকাশ করে সেটি তাদের আসল লক্ষ্য ছিল না। নর্দার্ন ওয়াটার ট্রাইবে আক্রমণ ছিল শুধু সবাইকে ব্যস্ত রাখার কৌশল। তাদের প্রকৃত লক্ষ্য ছিল ওমাসু শহর দখল করা, যা ইতোমধ্যেই জোকোর বোন আজুলার নেতৃত্বে ফায়ার নেশনের দখলে চলে গেছে। শেষে ওজাইকে আরও জানানো হয় যে খুব শিগগিরই এমন এক সময় আসছে যখন ফায়ার বেন্ডারদের শক্তি আরও বহুগুণ বেড়ে যাবে। এই ভবিষ্যৎ হুমকির ইঙ্গিত দিয়েই অ্যাভাটার দ্য লাস্ট এয়ারবেন্ডারের প্রথম সিজনের সমাপ্তি ঘটে। আর নিউ সিজনও চলে এসেছে, তা নিয়ে আমাদের কাজ চলছে। কাজ শেষ হলেই চ্যানেলে আপলোড করা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।